তুই আর আমি যে খুঁজি তাহলে দিয়ে খেলে তুমি থাকো। হ্যাঁ আমার কাছে থাকো, বুঝছো তোমার একদম ঝামেলা একটার পর একটা লাগে থেকে চল তো আপা। চল। মায়ের ব্যাংক মাইকে খুচরোটা গুনে আনছি, এখন টাকা দিয়ে চাল কিনুম, চাল না গিয়ে নিয়ে গেলে তো দুপুরবেলা রান্না হইব না। আম্মাজান আমারে যদি সাহায্য করতেন। আরে বাবা, তোর আব্বুরে পাইছিস? না এখনো পাই নাই। কি বলিস, পাস নাই মানে? ঠিক আছে, যাও আমি পরে খেললাম, তোমরা যাই খুশি তাই করো, আমি থাকবো না এই বাসার মধ্যে, তোমরা থাকো। যা বাইরে যা। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। এ বাবা, তোর নাকি চাকরিটা চলে গেছে? চুপ করে আসিস কেন, বল না। তোমাকে কে বলবো? মানে তানিয়ার যে আমার বন্ধুর অফিসে নাকি একটা চাকরির জন্য গিয়েছিলে, ওই বন্ধু তোর তানিয়া যে আমাকে ফোন করে বলছে। না মানে আমি আমি আমরা বুঝতে পারছি, আমরা যেন টেনশনে না থাকি, এই জন্যই তো তুই বলিস না আমাদের। বাবা আমরা তোকে খুব কষ্ট দিই না, খুব বেশি। আম্মা তুমি এগুলো কি বলতেছো? কেন এসব কথা বলে আমার আরো ছোট করতেছো? আমি ব্যর্থ, আমি সন্তান হিসেবে কতটা ব্যর্থ হইলে আমার বাপ চাল কেনার জন্য ট্রাকের লাইনে দাঁড়ায়? যে বাপ আমাদের জন্য সারাটা জীবন এত কষ্ট করছে, লেখাপড়া করাইছে, উচ্চ শিক্ষিত করছে, দুইটা ভাই দুইটা বোনের মানুষ করছে, সেই বাপের অবসর সময়টাতে আমি 3 বেলা ভাতের জোগান আর ঔষধ দিতে পারতেছি না, এর চেয়ে বড় ব্যর্থতা একটা সন্তানের জীবনের কি থাকতে পারে আম্মা? তোর মতো যদি তোর বড় ভাই একটু বুঝতো, আমাদের সংসারটা সোনার সংসার হয়ে যেত বাবা। আমরা খুব স্বার্থপর, তোরে আসলে আমরা সিপা সিপা খাইতেছি বাবা, বুঝছস? অসহায় লাগে, বড় বেশি অসহায় লাগে রে বাপ। ভাইয়া আসলে সবকিছু ভাইয়ার মতো করে চিন্তা করে তো, আমরা ভাইয়ার চিন্তা ভাবনার সাথে খাপ খাইতে পারি না। ভাইয়া অনেক উচ্চবিলাসী, অনেক বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু কোনো স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না। বাবারে, চাকরিটা চলে গেল, এখন এই সংসারটা কি করে চলবে? হ্যাঁ, তুই যদি চাকরি বাকরি না করিস, আমার তো চুলা বন্ধ হয়ে যাবে বাবা। চুলায় আম্মা এসব চিন্তা করো না, বিপদের সময় আরো স্ট্রং থাকতে হয় মানুষের। আমি একটা ব্যবস্থা করতেছি, 2-1 দিনের মধ্যে একটা নতুন চাকরির ব্যবস্থা করব। বিপদ কোনোদিন সারা জীবনের জন্য থাকে না, ঠিক আছে বসো। খালি তুমি আব্বারে কিছু বলো না, কারণ আব্বা যদি শুনে এই কথা, আমার মনে হয় না আব্বা নিতে পারবো, আব্বা স্ট্রোক করবো। আমি বলবো বাবা, একটু এখন ভাত দেই বাবা, একটু দিই। না না সবাই খাইছে? ভাইয়া জানো আমাদের কলেজ থেকে না পিকনিকে নিতেছে, শিক্ষা সফর আর কি, বান্দরবনে। জনপ্রতি 5,000 টাকা ধরছে। অত শিক্ষা সফরে যাইতে হইব না, জনপ্রতি 5,000 টাকা ধরছে। ঘরে বসে চুপচাপ পড়াশোনা কর। কেন আম্মু? সবাই যাইতেছে, আমি যাব না? আর আমি যদি না যাই, সবাই মনে করবে না যে আমি টাকার জন্য যাইতে পারতেছি না? এটা তো একটা লজ্জার বিষয়। কে কি কইলো না কইলো আমার কিচ্ছু যায় আসে না, চুপচাপ ঘরে গিয়ে পড়াশোনা কর। যা। আম্মা থাক করে ধমকায় না। না থা করে ধমকায়ও না, 5 টাকা দেওয়ার মুরুদ নাই, উনি আসছেন 5,000 টাকা চাঁদা চাওয়ার জন্য, মনে কিছু কষ্ট থাপ্পড় মারি। আম্মা রোজা, মনে আমার, তুই তো জানোস না আমার চাকরিটা আসলে চলে গেছে, আমার এখন আর কোনো কামাই নেই। এই বছর শিক্ষা সফর যাইছিলাম, লাগলে আমি যাই তো স্যারের সাথে কথা বলবো, আমি নিজে ওনারে বুঝায় বলবো তুই আগামী বছর শিক্ষা সফরে যাইস, যত টাকা লাগে আমি দিবি। এটা আমি তোরে কথা দিতেছি, তোর ভাই কথা দিতেছি, এ বছরটা আমার মাফ করে দেবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই, আগামী বছর যাব। থ্যাংক ইউ। আমি পড়ি। হ্যাঁ
বাবা তুই এত ভালো কেন? তুমি ঘুমাও নাই? ঘুম তো আসে না রে মা। ঘুমের ওষুধ খাও নাই? না, ওষুধ তো শেষ হয়ে গেছে। আমাকে বলছো সেটা? আমারে জানে কি হবে? তোর আম্মা কি ওষুধ কেনার টাকা পাবে? কই পাবে? আব্বা ঘুমের ওষুধের দাম কত টাকা বলো তো? আর তুমি যদি ঘুমের ওষুধ না খাও রাতে ঘুম হবে না, আর রাতে ঘুম না হলে কি হবে? তোমার প্রেশারটা বাড়বে, আর এই বয়সে প্রেশারটা বাড়লে কত রকম ঝামেলা তুমি বুঝতেছো? সবই বুঝি রে মা, সবই বুঝি, কিন্তু বুঝে কি হবে? এই দুনিয়াতে টাকাটা এমনই জিনিস, টাকার কাজ অন্য কিছু দিয়ে হয় না, টাকার কাজ টাকা দিয়েই হয়। ইনসুলিন নিছো? ইনসুলিনও শেষ? কবে থেকে? 3-4 দিন ধরে। আব্বা আমি তো দেখতেছি তুমি আজরাইল ডেকে আনতেছো। তোমার এই বয়সে তোমার ডায়াবেটিস বাড়লে তোমার কি হবে বুঝতেছো তুমি? তোমার কিডনি ফেল হয়ে যাবে, হার্ট ফেল হয়ে যাবে, সব ফেল হয়ে যাবে। কি করতেছো তুমি এইসব? শোনো আব্বা, এই বাসায় সমস্ত কিছু বন্ধ থাকবে, কিন্তু ইনসুলিন তো তোমাকে কিনতেই হবে। ওই বাজার সদার খরচ বাদ দিয়া ইনসুলিন কিনা সবাইকে 1 ডোজ করে ইনসুলিন দিয়ে। আমি আর পারতেছি না রে মা, আমি একদিন আব্বা শান্ত হতো আব্বা। এই যে আব্বা, এখানে 10,000 টাকা আছে, এই টাকা দিয়ে 1 মাসের ওষুধ কিনবা, ঠিক আছে? এই তো বাবা, 1 মাসের ওষুধ কিনবা, ওষুধ শেষ হয়ে গেলে তুমি আমাকে আবার বলবা, আমি আবার টাকা দেব। চলো আপু, না ঘুমাবে এখন, চলো। সারাদিন করে থাকিস, কি করিস? এক কাজ কর, তুই আমার পিছে একটা সিসি ক্যামেরা লাগাই দে। তুই সিসি ক্যামেরা তোর মোবাইলের সাথে কানেক্ট করে রাখিস, পরে দেখবি আমি কোথায় যাচ্ছি না কোথায় সারাক্ষণ তুই তোর মোবাইলে আপডেট পেয়ে যাবি, ঠিক আছে? তুই কি আজীবন এরকম তেরা তেরা কথাই বলবি? তুই সংসারের বড় ছেলে না? সংসারের কোনো দায়িত্ব নেই তোর? আজকে সকালবেলা যে চাল ছিল না বাসায়, সে খবর রাখিস? আমি কি করব? আমার কিচ্ছু করার নাই, আমার বাপ তো আমাকে কিছু করে দেয় নাই, আমার কিচ্ছু করার নাই। সারাক্ষণ আব্বার দোষ দিস কিছুর জন্য, হ্যাঁ? পৃথিবীর সবাইকে কি সবার আব্বা করে দেয়? যাদের আব্বা নাই, যারা এতিম, তারা কিভাবে চলে, কি করে? দেখ তুই তো এখন বলবি আব্বা তো তোর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোর বিয়েটা ধুমধাম করে দিচ্ছে, সে তো আমার পিছনে 1 টাকাও খরচ করে নাই, বরং আমি টাকা চাইলে সে আমাকে ইগনোর করে, সে তো আমাকে কোনো টাকা পয়সাই দিচ্ছে না ব্যবসা করার জন্য। ও তুই হাওয়া খেয়ে এরকম এমনি এমনি বড় হয়ে গেছিস? তুই যে এত বড় হয়েছিস, তোর পিছনে আব্বা টাকা খরচ করে নাই? করে নাই বল? আর আব্বা আম্মা তোকে কোন চাকরিটা করতে নিষেধ করছে বল? আরে বাবা, এসব চাকরি বাকরি আমাকে দ্বারা সম্ভব না। চাকরি মানে চাকরির জীবন, আমি চাকরির জীবন কাটানোর জন্য এই জীবনে জন্ম হয় না। শোন, আব্বা যে এত বছর চাকরি করছে, কি কাজটা করতে পারছে? সে কিছুই করতে পারে নাই। এখন চাকরির শেষ, সে না খেয়ে মরতেছে, আমাদেরকেও নিয়ে মারতেছে। এইসব ফালতু কথা আমাকে দ্বারা হবে না, গাধার মতো কাজ করার থেকে না করাই ভালো। বাবা, চাকরি করতে পারবি না তুই? তাহলে তুই কি মহাযজ্ঞটা করবি শুনি? আমি আব্বারে কত যে পেনশনে যে টাকাটা পাইছে সেটা দিয়ে হচ্ছে ফ্ল্যাটে বুকিং না দেওয়ার জন্য, কিন্তু আব্বা তো আমার কথা শুনে নাই। সে কি করছে, তার পেনশনের টাকা দিয়ে পুরো ফ্ল্যাটে বুকিং দিয়ে খরচ করে ফেলছে, আর পেনশন যে টাকাটা আসতেছে সেটা দিয়ে প্রতি মাসে কিস্তি টানতেছে। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম, আব্বার একটা শখ হয়েছে, সে ফ্ল্যাট কিনবে, ফ্ল্যাট কিনছে, কোনো সমস্যা নাই, মেনে নিলাম। কিন্তু আমাদের যে জায়গাটা আছে বাড়িতে, আব্বাকে বললাম আব্বা এই জায়গাটা বিক্রি করে আমাকে 20 লাখ টাকা দাও, সে বিক্রি করে 20 লাখের টাকার থেকেও বেশি পাচ্ছে।
কিন্তু আমার কথা কি শুনে, সে আমাকে একটা টাকাও দিবে না, যেন আমি তার ছেলে না। তোর এত লাখ লাখ টাকার স্বপ্ন দেখার দরকারটা কি? তুই আর রাব্বি যদি ঠিকঠাক চাকরি করিস তাহলে তো আমাদের সংসারটা আরামেই চলে। আবার পেনশনের টাকা দিয়ে আমাদের ফ্ল্যাটের লোনটা শোধ হয়ে যায়, আর তোর আর রাব্বির টাকা দিয়ে তো সংসারটা আরামে চলতে পারে। আরে বাবা, আব্বার মতো কথা বলিস না তো। এই আব্বার লেকচার শুনতে শুনতে আমি শেষ হয়ে যাচ্ছি, এখন তুই আবার লেকচার শুরু করিস না। শোন, চাকরি করে কেউ কিছু করতে পারে না, মানুষ যা করছে ব্যবসা করে করছে। আমি ব্যবসা করব, এই চাকরের জীবন আমার পক্ষে সম্ভব না। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তোকে চাকরি টাকরি করতে হবে না, তুই তো রিক্সা চালাতে পারিস না? আর রিক্সা চালাতে না পারিস ঠিক আছে, ব্যবসা করবি তো, ব্যবসা করতেছিস তো ব্যবসা কর। সবজি কিনে ভ্যানে করে বিক্রি কর, না হলে মুরগি কিনে মহল্লা বিক্রি কর। এরকম করেও কিন্তু অনেকেই সংসার চালায়। তোর মাথা পড়ে গেছে। এসব কাজ আমি করতে পারবো না। আমার একটা ইজ্জত সম্মান বলতে একটা কথা আছে, আমার একটা পার্সোনাল একটা ইমেজ আছে, বুঝছিস? ওরে বাপ রে বাপ, ইজ্জত, অনেক ইজ্জত তোর না? আর আব্বা যে সকালবেলা ওই সরকারি চালের ট্রাকে গিয়ে চাল আনতে গেছিল, তখন তোর ইজ্জত ছিল না? ইজ্জত ছিল তোর? ইজ্জত করে সব শেষ। হাত পা গুটায় বসে থাকো, সংসারটা চলবে কি করে? এতদিন রাব্বির চাকরি ছিল, রাব্বির চাকরিটাও চলে গেছে, এখন এই সংসারটা কি করে চলবে? কি খেয়ে বাঁচবি? ওয়াসাটারে পানি খেয়ে বাঁচবি নাকি হাওয়া খেয়ে বাঁচবি? চিন্তা কর। এই যে আপনি এগুলো এখানে ফেললেন কেন? এটা কি আপনার বাবার টাকা দিয়ে কিনে নাকি আপনার ভ্যানিটি থেকে নিয়ে আসছি আমি? আপনাকে জব দিতে করতে হবে আমার? আপনাকে আমার কি করা উচিত জানেন? বিয়ের প্রস্তাব পাঠাবেন নাকি? হ্যাঁ, আপনার মতো ম্যানারলেস লোককে বিয়ের প্রস্তাব পাঠাবো আমি? আমার জুতা পরিষ্কার করার জন্যও তো আমি আপনাকে রাখবো না, তাই না? খুব জুতার হ্যাডম। কয়টা জুতা আছে? কয় জোড়া জুতা পরেন আপনি বলেন? জুতার শেলফ যে খুঁজলে তো দেখা যাবে 2-3 জোড়ার বেশি জুতা নাই। কি? আমার ঘরে জুতা আছে মিনিমাম 1000 জোড়া। ও বুঝছি। আপনি তো জুতার ব্যবসা করেন, অনলাইনে ব্যবসা করেন। আর্টিফিশিয়াল লেদার দিয়ে জুতা বানায়া লেদার বইলা চালায় দেন। অরিজিনাল গরুর চামড়া নাকি বান্দরের চামড়া দিয়ে জুতা বানায়া কুমিরের চামড়ার জুতা বইলা চালায় দেন। কামরাঙ্গি চোর একটা খুপড়ির মধ্যে জুতা বানান, অথচ মেড ইন ব্যাংকক বলে অনলাইনে চালায় দেন, তাই না? আস্তে আস্তে। আপনি কি বললেন? আমি অনলাইনে জুতা বিক্রি করি? ও সরি, আমার বোধহয় ভুল হয়েছে। অনলাইনে না আপনি হচ্ছে ওই যে টুকরিতে করে মাথায় নিয়ে ফেরি করে জুতা বিক্রি করেন না কিছু। আপনি বোধহয় ওইভাবে জুতা বিক্রি করেন। ও মাই গড, মানে আপনি আমাকে মাত্রই বললেন আমি অনলাইনে সেলস গার্ল, আর এখন বললেন আমি টুকরিতে করে জুতা বিক্রি করি, ফেরিওয়ালি। আপনি আমাকে আর কত নিচে নামাবেন? এইবার বুঝছি বিষয়টা কি। আসলে আপনি হচ্ছেন মুচি। মেয়ে মানুষ রাস্তাঘাটে বসে মুচিগিরি করতে পারবেন? সেজন্য বাড়ি যান, যা জুতা সেলাই করেন, জুতা কালি করেন। এবার রাইট? ব্যাগের মধ্যে কি খুঁজতেছেন? পিস্তল রাখছেন নাকি আবার? কি বললেন? আমি আমার ব্যাগে পিস্তল রাখবো? আমি কি আপনার মতো সন্ত্রাসী? আমার মতো কেমনে হবে? আপনি চাইলেও তো আমার মতো হইতে পারবেন না। আমি একজন পুরুষ, আপনি একজন মহিলা। আপনি যদি সন্ত্রাসী হন তাহলে আপনি হবেন মহিলা সন্ত্রাসী, দস্যু রানী ফুলন দেবী। আসলে আপনাকে গুলি করে মারা উচিত, তারপর আপনার লাশটা কাক দিয়ে খাওয়ানো উচিত। আমার 22 বছর লাইফে আমি আপনার মতন বাজে লোক দেখি নাই। কি কত বছর? হ্যাঁ, চামি দিয়ে বয়সটা বলে দিলেন, তাও মিথ্যা বয়স, ভুলভাল বয়স বললেন। বয়স হয়ে গেছে 32, কইতেছেন 22 না? হ্যাঁ, বিয়ার বয়স তো 10 বছর আগে পার করে গেছেন। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আঙ্কেল, আপনি আমার অফিসে এসেছেন, আমি খুবই খুশি হয়েছি। আমি ভাবছিলাম ফোনেই করব। আচ্ছা, পরে ভাবলাম তোমার সাথে সরাসরি দেখা করেই কথাগুলো বলি। খুবই ভালো করছেন। আজকে কিন্তু লাঞ্চ করেই যাবেন। সেটা কোনো ব্যাপার না। আমি তোমার কাছে আসছিলাম আসলে একটা রিকোয়েস্ট নিয়ে। রিকোয়েস্ট কেন বলছেন আঙ্কেল? নির্দ্বিধায় বলেন। আসলে
তোমার আব্বা ব্যাপারটা বুঝতেন, উনি তো মারা গেছেন, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। তুমি আমাকে একটা হেল্প করবা। কি হেল্প বলেন? তোমার আব্বা তো আমাদের ব্যাংকের কাস্টমার ছিলেন, ওনাকে অনেক আমাদের ব্যাংক থেকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। উনি অবশ্য বলেছিলেন, বিশেষ করে আমাকে বলেছিলেন, আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি আসবেন আমার কাছে। তুমিও তো তোমার আব্বার সাথে মাঝে মাঝে আমাদের অফিসে আসতে, তাই না? আমিও তো কতবার গিয়েছি, চেক নিয়ে আপনার কাছ থেকে পাস করিয়ে এনেছি। তোমার আব্বা আমাকে অনেক সময় অনেক টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু আমি কখনো ঘুষ খাইনি, সৎভাবে চলতে চেয়েছি। এখন বাবা, আমি সত্যি বিপদে পড়েই তোমার কাছে এসেছি। আচ্ছা, কি বিপদ আঙ্কেল? কোনো টাকা পয়সা লাগবে বলেন, আমি ব্যবস্থা করছি। আমার এইসব বুজুং বাজুং বুঝা বয়স লুকায় টুকায় বইলা কোনো লাভ নাই। আমি আপনার বিয়ের প্রস্তাবে রাজি না। দেখেন অন্যদিকে খুঁজেন, সাইডে সুইডে দেখেন, কোনো পাগল ছাগল থাকলে রাজি হইলেও হইতে পারে। কি বললেন? পাগল ছাগল আমাকে পছন্দ করবে? আপনার যে চেহারা আর যে মুখের ভাষা, আপনারে কোনো সুস্থ ছেলে বিয়ে করবে আপনার তাই মনে হয়? অবশ্যই আমাকে যে পছন্দ করবে সুস্থই হবে এবং জেন্টলম্যান হবে। বাই এনি চান্স যদি কোনো সুস্থ সবল ছেলে আপনারে বিয়ে করে, তাহলে কনফার্ম বিয়ের পরে সে অসুস্থ হয়ে যাবে। এমনও হইতে পারে পাগল হয়ে পাগলাগারদে প্রেরণ করা লাগতে পারে, বুঝছেন? তবে একটা কথা বলি, বিয়ে যদি করেন, জামাইয়ের ভাত যদি খাইতে চান, জামাইকে যদি দীর্ঘায়ু দিতে চান, তাইলে একটু ডিফেক্ট মাল বিয়ে করবেন, বুঝছেন? হয় কানা, নাইলে বয়রা, নাইলে বোবা, এরকম কেউ। যদি অন্ধ হয় তাহলে আপনার এই পেতনিমার কাছে চেহারাটা ওরা দেখা লাগলো না। যদিও বোবা হয় তাহলে আপনার এই ছেনছেনানি ঘ্যানঘ্যানানি এগুলোর কোনো উত্তর দেওয়া লাগলো না। আর যদি বয়রা হয় তাহলে তো বেস্ট, আপনি যতই ঝগড়া করেন চিল্লাপাল্লা করেন, ওর কান দিয়ে কোনো কথাই ঢুকবে না। কি বলে গেল? কি বলে গেল? আমাকে আমাকে এতগুলো কথা শোনা গেল, আমি কিছু বলতে পারলাম না। ও, আমি একটা ফেলটুস, আমি একটা ননসেন্স, আমি একটা ইডিয়েট, আমি একটা না, টাকা পয়সার ব্যাপার না। আসলে হয়েছে কি, আমার ছেলেটা পলিটিক্যাল সায়েন্সে পড়তো, তারপরে একটা ছোটোখাটো চাকরিও করতো, কিন্তু সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। এদিকে আমার বড় ছেলেরও কোনো চাকরি বাকরি নাই। সেজন্যই আমি এসেছি, যদি তোমার আমার ছোট ছেলেটার একটা চাকরির ব্যবস্থা করে দিতে। আমার টাকা পয়সার দরকার নেই। আচ্ছা, কিন্তু আঙ্কেল আমার এটা তো ইঞ্জিনিয়ারিং ফার্ম, আপনার ছেলে পলিটিক্যাল সায়েন্স মানে রাজনীতিবিদ্যায় পড়াশোনা করেছে, এই বিষয়ে তো কোনো পদ খালি নেই। তবুও বলছি, তুমি একটু দেখো না, তোমার কোনো একটা সেকশনে ওর একটা চাকরির ব্যবস্থা করে দিতে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করি। অ্যাকাউন্ট সেকশনেও তো লোক আছে, এছাড়া হাউসকিপিং। এখন আঙ্কেল কোনো লোকের চাকরি খেয়ে তারপর তো চাকরি দেওয়া সম্ভব না, তাই না? তারপরও আপনি যেহেতু বললেন, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি আমার ভিজিটিং কার্ডটা আপনাকে দিচ্ছি। এখানে আমার ইমেল অ্যাড্রেস আছে, আপনার ছেলেকে বলেন এই মেলে ওর সিভিটা যেন দেয়, তাহলে আমি পেয়ে যাব। আমি চেষ্টা করব, ওর জন্য নিশ্চয়ই চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। আজ তাহলে উঠি? না না, আপনার লাঞ্চ করে যাওয়ার কথা, লাঞ্চ করবেন না, আজ কেন, আরেকদিন আসবেন। হ্যাঁ না না আঙ্কেল, এটা হয় না। আমি ক্যান্টিনে বলে দিচ্ছি, ওরা লাঞ্চ এখনই রেডি করে রাখবে আপনার জন্য। প্লিজ আপনি একটা মানুষ রিটায়ার করার পর আর কি কাজে লাগে তার? সবার দাম হচ্ছে চেয়ারটা, যতক্ষণ চেয়ার ততক্ষণ ক্ষমতা। চেয়ার না থাকলে ক্ষমতাও থাকে না। এখন আমার দরকার ওই চেয়ারে যে লোকটা বসছে তাকে, তার সন্তান যদি হতো তাহলে আমি অবশ্যই তার জন্য চেষ্টা করতাম। এবার ফ্ল্যাটটাও যাবে, মাথা গোলার ঠাইটাও যাবো, রাস্তা গিয়ে দাঁড়াইতে হবে। আপনি চিন্তা করেন না, আমরা তো আছি আপনার পাশে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাকে একটা কলেজের ড্রেস বানায় দিবা আর জুতা কিনে দিবা। এই তোর মতলব তো ভালো না,
মানে তুই নানা উছিলে আমার কাছ থেকে টাকা খুঁজতেছিস, তোর তো স্কুল ড্রেস জুতা সবই আছে। হে আল্লাহ, আপনি কি আমার সন্তানের একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিতে পারেন না? আমি দোয়া করতেছি আল্লাহ